সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি কথা আমরা সবাই জানি, স্মৃতির ভিড়ে স্মৃতি হারিয়ে যায়, নতুন স্মৃতি বাসা বাঁধে। তবু সকল স্মৃতি জমা থাকে শেষ বিকেলে কান্নার তরে। শিল্প সাহিত্য এবং সংস্কৃতি জগতে যারা খুলনার প্রেক্ষাপটে আমরা যাদেরকে পূজনীয় মনে করি, যাদেরকে আমাদের আইডল হিসেবে মনে করি, আমরা স্মৃতিকথন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে তুলে আনতে চাই আমাদের আয়োজনে। আমাদের এই পর্বে রয়েছেন, আমরা এই মুহূর্তে রয়েছি হামিদুর রহমান এবং হাসিনা রহমানের বাড়িতে, যারা দুজনেই একই সাথে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং এখনও মনে প্রাণে সংস্কৃতি চর্চার সাথে যুক্ত রয়েছেন। আজকে তাদের কথাগুলো জানব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা আজকে হামিদুর রহমান এবং হাসিনা রহমান, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মাধ্যমে যাদের পথ চলা শুরু হয়েছিল, সেই বাংলাদেশ বেতার খুলনার যাত্রা থেকে ঠিক সেই সময়টি থেকে এখনও পর্যন্ত এই 2025 সাল শেষ করে আমরা 26-এ পা রেখেছি, সেই সময়টিতেও দুজনের একসাথে পথ চলা, এটা সত্যিই বড় একটি প্রাপ্তি দুজনের জন্য। সাথে সাথে আমরা যে তাদের আজকে সাক্ষাৎকার নিতে পারছি, তাদের সাথে কথা বলতে পারছি, এটিও আমাদের জন্য ভীষণ একটি গর্বের বিষয়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, ভালো। এই দুজনের প্রথমেই যে কথাটা চলে আসবো যে এই 2026 সালে আজকে যে আমরা জানুয়ারিতে রয়েছি, বয়স দুজনের আলাদা আলাদাভাবে কত? প্রথমে আমি বলি, আমার জন্ম হচ্ছে 1949 সালের 6 জুন, অর্থাৎ 9/6/1949। আর আমার 1956 সালের 5 জানুয়ারি। আচ্ছা, আমরা হামিদ আঙ্কেল আপনার কাছে আসি, যে আপনার ছোটবেলার কিছু স্মৃতি যদি আমাদেরকে বলতেন। বেড়ে ওঠা কোথায়, কিভাবে? আমাদের আজকে যে বাড়িতে বসে কথা বলছি, এখান থেকে আধা কিলোমিটার পেছনের দিকে, এখানে এখন বর্তমানে যেটা খুলনা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অর্থাৎ অনেকে বলে থাকেন কথায় কথায় মন্নুজান স্কুল। তো মন্নুজান স্কুলের ওখানে প্রায় পুরো জায়গাটাই আমার বাবার ছিল, ওটা 30 বিঘার উপরে ছিল। তো এই জায়গাগুলো বর্তমান যে খুলনা বিভাগীয় কমিশনের অফিস, এই বিভাগীয় কমিশনারের আওতাভুক্ত আমাদের জায়গাগুলো ছিল। সেটা এক সময় ওই জোড়াঘাট থেকে শুরু করে একেবারে প্রায় গার্লস কলেজের কাছে পর্যন্ত এটা অধিগ্রহণ করা হয় সরকার কর্তৃক। এবং তখন আমরা ওই বাড়ি ছেড়ে আলাদাভাবে এখন যেখানে আছি এখানে বসবাস করা শুরু করি। তো ওখানে যখন ছিলাম আমরা অনেক বড় অনেক ভাই বোন, কিন্তু আমার ছিল 9 ভাই 5 বোন, 14 ভাই বোন। আর তাদের অনেকেরই বিয়ে, বড় যারা হল তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের ছেলে মেয়ে বাড়লো। এই করে করে প্রতিদিন প্রায় প্রতি ওয়াক্তে প্রায় 40-50 জনের খাবার দাবারের ব্যবস্থা করতে হতো। হ্যাঁ, তো এইভাবে চললো। যাই হোক, এর মধ্যে অনেকে বড় যারা ছিল তারা চাকরি বাকরি শুরু করলো। আর আমার বাবা তখন আনডিভাইডেড বেঙ্গল, অর্থাৎ ভারতে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার আগে উনি পুলিশ বাহিনীতে চাকরি করতেন। তো যাই হোক, 1948 সালে উনি ওনার চাকরি শেষ করে আমরা আমাদের এই বাড়িতে চলে আসি, যেটা মন্নুজান স্কুলের কথা বলছি, ওই বাড়িতে চলে আসি। এরপরে আমরা ওইভাবে চলছি। বাবা পেনশনভুক্ত, আর বড় যারা কয়েকজন 2-1জন চাকরি বাকরি শুরু করছেন। তো এইভাবে চলছিল। তো আমাদের ওই সময়টা ছিল খুবই মজার। তখন তো হাসিনা রহমান আসেন নাই, আমি তো এলাম অনেক পরে। তো আমাদের ভাই বোনেদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল, কিন্তু আমার ছোট যারা ছিলাম, আমার পরে আরো 2 ভাই বোন, একটা বোন, এবং তারপরে লাস্টে ছিল এক ভাই। তারা দুনিয়াতে নাই, দুজনেই মারা গেছেন। তো পরম করুণাময়ের ইচ্ছায় আমরা এখনো কিন্তু পৃথিবীতে বিচরণ করছি। তো এইভাবে চলছে। লেখাপড়া শুরু হলো
আমি এসএসসি পাস করলাম, এইচএসসি পাস করলাম, আজম খান কমার্স কলেজে করলাম। তখন এর মধ্যে আমি একটা বেসরকারি সংস্থায় চাকরিও নিয়েছি। এটা আমার ইয়ে ছিল যে আমি একটু স্বনির্ভরতা পছন্দ করতাম, এখনও পর্যন্ত। আমি যে কোনো ব্যাপারে মাঝে মাঝে অসুস্থ হয়ে উঠতে পারি না, কিন্তু তবুও আমি কারো সাহায্য ছাড়াই উঠা চলা সব কিছু করতে পারি। এবং আমার নিজের বাজার, এখন আমরা এই বাড়িতে মাত্র 2 জন, আমাদের এক ছেলে এক মেয়ে, মেয়ে বড়, সে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর, আর তার জামাইও ওটা ছিল আর্কিটেকচার ডিসিপ্লিনের প্রফেসর। একজন জামাই এসব থেকে পর্তুগাল থেকে, আর মেয়ে বাচ্চা হয়ে গেছে তখন আর বাইরে যেতে পারে নাই, খুলনাতে রাজশাহী থেকে পিএইচডি করছে। দুইজনই পিএইচডিধারী। আর ছেলে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পিএইচডি করার জন্য গেছিল কানাডাতে, কিন্তু দুর্ভাগ্য ওই কানাডাতে ওখানে মাস্টার্স করতে হয়েছে আবার, কিন্তু পিএইচডি যে উদ্দেশ্যে যাওয়া সেটা হয়নি, ওখান থেকে হয়নি। ওখানে ওর যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা ওখানে ছিল না, যার ফলে আমাকে একবার বললো যে বাবা কী করবো তাহলে। আমি বললাম তাহলে আশেপাশে অঙ্গরাজ্যগুলো আছে সেখানে খোঁজ নিয়ে দেখো কোনো আছে নাকি, থাকলে ওখানে যাওয়ার চেষ্টা করো। কিন্তু চেষ্টা করছে অনেক, কিন্তু ছিল না, যার ফলে আমি বললাম তুমি চলে আসো। এবং যে এবছরের গত মাসের 4 তারিখে খুলনায় পৌঁছে গেছে অলরেডি। এবং এই বাড়িতে নাই, ওর ইতিমধ্যে 1 বাচ্চা, 2 বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। তো শ্বশুরবাড়ি সোনাডাঙ্গা আবাসিকে, ওখানে আছে বর্তমানে। আচ্ছা, মাঝে মাঝে আসে এদিকে। অনেক তথ্য জানতে পারলাম। আসলে পরিবার সবাইকে নিয়ে এখন অনেক বেশি ভালো আছেন। এবার যদি জানতে চাই যে আন্টি আপনার কাছে, আপনার ছোটবেলা কোথায় বেড়ে ওঠা, আর খুলনাতে কখন আসা, কিভাবে আসা? ছোটবেলা আমার জন্ম যদিও মোল্লাহাটে, কিন্তু আমার যখন 4 বছর বয়স বাবা মার কাছে শুনেছি আমরা রাজশাহী নওগাঁয় চলে যাই। সেখানে আমরা ওখানে থাকতাম, আমাদের বিশাল একটা বাড়ি ছিল, অনেক বাগান টাগান ছিল, যেমন আনারস বাগান, আম বাগান, পুকুর, পাশে নদী। আমরা খুব মজায় আমাদের সময়টা কেটেছে। আমি যে স্কুলটায় পড়তাম নদীটা পার হয়ে যেতে হতো স্কুলে, কিন্তু খুব মজা লাগতো। নৌকায় উঠে গ্রাম দিয়ে যে নৌকায় কে আগে উঠতে পারে, নৌকায় উঠে নৌকা পার হয়ে নদীর ওপারে স্কুলে যাওয়া, আবার স্কুল শেষ হলে বই খাতা নিয়ে কে দৌড়ায় আগে এসে নৌকায় উঠবো, একটা খুব মজার ব্যাপার ছিল আমাদের। আচ্ছা, যাই হোক, আমি ওখানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি। আমি সবসময় ক্লাসে ফার্স্ট হতাম, এই জন্য আমাকে সবাই খুব একটু অন্যরকম চোখে দেখতো। যাই হোক, আমি ক্লাস 9-এ উঠে খুলনায় যে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল যেটা, আমি ওখানে ক্লাস 9-এ ভর্তি হই। সেখান থেকে মনোজানে, সেখান থেকে এসএসসি পাস করি। তারপরে আমি যাই বয়রা মহিলা কলেজে, ওখান থেকে এইচএসসি ডিগ্রি পাস করে এর মধ্যে আমার চাকরি হয়ে যায়, বিয়ে হয়ে যায়, এর মাঝখানে বিয়েও হয়ে যায়। তারপরে আমাদের এই ফাঁকে 2 বাচ্চাও হয়ে যায়। 1973 সালে আমাদের বিয়ে হয়ে যায়। হ্যাঁ, আমার এসএসসি পরীক্ষা হয়েছে, বাট রেজাল্ট হয়নি। 22 টাইমে আমার বিয়ে হয়ে যায়। তো আমার হাজব্যান্ড হামিদুর রহমান, উনি আমাকে খুব সহযোগিতা করতেন পড়াশোনার ব্যাপারে। পরিবার থেকেও আমি মোটামুটি ভালোই সাপোর্ট পেয়েছিলাম, যার ফলে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারছি। কিন্তু এর মধ্যে আমার একটা মেয়ে হয়ে যায়। মেয়েটা আমার অত্যন্ত ভালো একটা মেয়ে, অত্যন্ত মেধাবী, মানে সে জীবনে কখনো সেকেন্ড হয়নি। কি গান, কি নাচ, কি কবিতা, কি স্কুল, অত্যন্ত ভালো একটা মেয়ে। মেয়েটাকে স্কুলে পড়াতে শুরু করলাম। তারপরে মেয়েটার 6 বছর পর একটা ছেলে হলো। আমার পড়াশোনা আর এগোলো না। আচ্ছা, অবশ্য আমার হাজব্যান্ড বলছিল তুমি চালায় যাও, কিন্তু আমি দেখলাম আমি আর পারছি না। এই সময়ের মধ্যে আমার চাকরি হয়ে যায়, বাংলাদেশ বেতারে আমার চাকরি হয়ে যায়। চাকরি করতে থাকি, ভালোই লাগে। আচ্ছা, এখানে একটু থামাই। আঙ্কেল হচ্ছে কত সাল থেকে এবং আন্টি কত সাল থেকে, এবার সেভাবে আসবো। তাহলে আমি বলি
আমি 71 সালের কথা তখন মনে পড়ে গেল। 71 সালে তখন সবে 70 সালের মাঝামাঝি সময়ে আমরা প্রায় এই পরীক্ষামূলক অনুষ্ঠান শুনতাম খুলনা বেতারের। তখন ছিল রেডিও পাকিস্তান খুলনা, এবং তো প্রায় আমরা খ্যাতনামা শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে এই গানটি শুনতাম, যার ছায়া পড়েছে মনের আয়না, সে কি তুমি নও, ওগো তুমি নও। এই গানের রেডিওতে যাব এমন চিন্তা ভাবনা আসেনি, ভালো লাগতো। এবং খুলনাতে যে একটা রেডিও স্টেশন ওপেন হচ্ছে এটা শুনে ভালো লাগতো। তো যাই হোক, কখনো ওই চিন্তাই আসে নাই মনে যে ওখানে আমি কখনো ঘোষক হিসেবে কাজ করতে সুযোগ পাবো। ইন দি মিন টাইম মোটামুটি 71 সালের 25শে মার্চ এসে গেল। আর 25শে মার্চের আগে, অর্থাৎ 1971 সালের না, আমরা 25শে মার্চের আগে আমরা রেডিও যে সমস্ত অফিসার তখন এলেন, 3 জন অফিসার, একজন আরডি রিজিওনাল ডিরেক্টর, একজন হচ্ছে ARD অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর, আর একজন ছিলেন নিউজের হেড। এই 3 জন আমাদের কাছাকাছি যে ডিভিশনাল সার্কিট হাউস আছে এখানে পরিবার পরিজন নিয়ে ওঠেন। হ্যাঁ, তো এখানে থাকেন তারা। আর ওই 71 সালের ওই খবরাখবর জানার জন্য আমরা সকাল সন্ধ্যায় ছুটে যেতাম আমাদের কাছে সার্কিট হাউসে। তো তারা খুব সমর্থন করতেন। তো ওইখানে কথা বলতে বলতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি ছিলেন আব্দুল মালিক, প্রয়াত, এই মুহূর্তে তার মাগফিরাত কামনা করি, তিনি আমাকে বলেন, আপনি তো ভালোই কথা বলেন, হ্যাঁ, তো আপনি কি রেডিওতে আসবেন? রেডিওতে কি হিসাবে? আমি তো কিছু জানি না। বলি না, কিছু জানবেন না, জানার দরকার নেই, আপনি জেনে যাবেন, ওখানে ঢুকে গেলে জেনে যাবেন কি করতে হবে। তো যাই হোক, উনি আমাকে বললেন যে আপনি আমার অফিসে একদিন আসেন, আসলে কি করতে হবে আমি সব ব্যবস্থা করে দেব। যথারীতি একদিন গেলাম, ওই অবস্থার মধ্যে একদিন গেলাম ওনার অফিসে। অফিস তো তখন গল্লামারিতে, যেখানে এখন খুলনা বিশ্ববিদ্যালয়, ওখানেই অফিস, ওখান থেকে প্রচার সবই ওখানে। তো যাই হোক, উনি বললেন যে দরখাস্ত লিখতে হবে। উনি যা যা বললেন আমি লিখলাম, আর উনি তো বললেন ঠিক আছে, এটা আমি যা করতে হয় আমি করে দেব। এরপর কয়েকদিন পরে আমি একটা চিঠি পেলাম যে ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষার জন্য আপনাকে অমুক দিন গল্লামারিস্থ বেতারের প্রচার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। যথারীতি গেলাম, আমি দেখলাম যে আরও প্রায় বেশ কিছু লোক ওখানে আছেন, যারা অডিশনে উপস্থিত হওয়ার জন্য আসছেন। তো যথারীতি আমাদের ডাকলেন। দুটো স্টুডিও ছিল, একটা ছোট একটা বড় স্টুডিও ছিল। বড় স্টুডিওতে প্রোগ্রাম হতো, আর ছোট স্টুডিওতে মাঝে মাঝে রেকর্ডিং এগুলো হতো। তো ওইখানে বড় স্টুডিওর মধ্যে আমার ডাক পড়লো, গেলাম। স্ক্রিপ্ট ছিল, একটা স্ক্রিপ্ট দিল। সে স্ক্রিপ্ট কিছু কথ্য পর্যায়ে ছিল, কিছু আবৃত্তি ছিল, কিছু উচ্চারণ ছিল, এবং বিভিন্ন বিষয় ছিল, নাটকীয় ভাব ছিল কিছুটা। তো সেখানে আমি অংশগ্রহণ করলাম, এবং 3 দিন পরে আমি একটা চিঠি পেলাম যে আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইংরেজিতে লেখা ছিল অবশ্যই, তখন সবই ইংরেজিতে হতো, যে আপনাকে খুলনা রেডিও পাকিস্তান খুলনার ঘোষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আগামী 12ই ফেব্রুয়ারি 70 সালের 12ই ফেব্রুয়ারি 1971 সালের 12ই ফেব্রুয়ারি আপনি এই গল্লামারির স্টুডিওতে উপস্থিত থাকবেন। তো সেভাবে একটা কন্ট্রাক্ট দেওয়া হলো, ইংরেজিতে লেখা। তো তখন ওই বলা হতো যে একদিনে ওই এক অধিবেশনে কাজ করলে 6 টাকা পাওয়া যাবে, সেটা হলে @6 এভাবে লেখা ছিল আর কি। যাই হোক, প্রথম
যে কন্ট্রাক্টটা পেলাম সেই কন্ট্রাক্টে লেখা ছিল 6 দিন 36 টাকা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক সে হিসাবে এখন তো অনেক অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো সেইভাবে 25শে মার্চ আমি কাজ করা শুরু করলাম, কিন্তু এর মধ্যে 25শে মার্চ তো রাতে মোটামুটি পাকিস্তান বাহিনী বাংলাদেশিদের পরে অতর্কিত হামলা চালায়, এবং তারপরের অবস্থা তো আমরা মোটামুটি সবাই এই বয়সী যারা আছে, আমাদের বয়সী যারা, এই মুহূর্তে আমরা 76 চলছে, 77-এ চলে গেলাম প্রায় আর কি, আর কয়েকদিন পরেই আর কি। তো এইভাবে কাজ করে থাকলাম। তো আমি ওই যখন এই কাজ করছি 25শে মার্চ 26শে মার্চ 25শে মার্চ সকালবেলায় আমি ঘোষণার কাজ সেরে বাসায় চলে আসি, এবং সারাদিন খুব টান উত্তেজনা, কী হবে কিছু হতে পারে এই ধরনের। যাই হোক, শেষ পর্যন্ত রাত গেল, রাত্রে তো খবর পেলাম যে ঢাকা সহ বিভিন্ন শহরে, খুলনায় তখন কিছুই হয়নি। 25শে মার্চের রাত্রে কোনো রকমের একটা বাজিও ফোটে নাই, কোনো শব্দ নেই, সারা শব্দ নেই, একটা থমথমে ভাব। তো সেভাবে আমি খালিশপুর, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর খালিশপুরে আমার এক আত্মীয়ের বাসায় গেছিলাম সাইকেল নিয়ে। তো ওখানে যখন গেছি, সেই এলাকাটা হচ্ছে বিহারি এলাকা। তো ওখান থেকে তার সঙ্গে গল্প করে, তারা না খেয়ে আসতে দিল না, তাদের সঙ্গে খেতে হলো। খেয়ে যখন আমি বললাম যে না, দেশের অবস্থা ভালো না, আমি তাড়াতাড়ি যেতে হবে, বাইরে বের হয়ে যাই, কোনো লোকজন কোনো কাউকে দেখা যাচ্ছে না। আর জায়গাটা ছিল হচ্ছে বিহারি অধ্যুষিত এলাকা। তখন আমার খুব ভয়ই লাগছিল আর কি, যে একা আমি সাইকেল নিয়ে আসবো। তো যত দ্রুত সাইকেল চালাতে যাচ্ছি তত এদিকে চেন পড়ে যায়। এইভাবে যা হয় আর কি এই পরিস্থিতিতে। তো এলাম আমি, কিছুক্ষণ আসার পরে দেখলাম এখন যেখানে পলিটেকনিক কলেজ, সরকারি যেটা, পলিটেকনিকের কাছে চলে আসছি। তখন আমি ওখান থেকে দেখতেছি যে বহু লোকজন রাস্তার পরে। তাই কি কোনো সমস্যা হয়ে গেল নাকি? আমাকে ওই দিক থেকে রিক্সায় সাইকেলে আসতে দেখে এরা সবাই আগায় আসছে আর কি। আমি তখন করছি কি যে মারধর শুরু করবে নাকি। হ্যাঁ, তো যাই হোক, কাছাকাছি এসে তখন মোটামুটি এলাকার লোক তো বেশিরভাগই চিনছে আমাকে। তো যে এত রাত্রে তুমি এখানে কোথায় গেছিলে? যে আমি তো গেছিলাম বিকালে এই আত্মীয় এখানে। তো এত রাত করে, এমনি দেশের পরিস্থিতি তুমি জানো না। মুরব্বী যারা ছিল তারা খুব বকাবকি করলেন। চলে আসলাম, আমাকে ধরে নিয়ে আসলো বাড়িতে, চলে আসলাম। তো এই বাড়িতে আসার পরে এরপরে ওইখানেই শুনলাম যে ঢাকাতে অলরেডি হয়েছে, রেড হয়েছে, ওখানে বহু লোকজন মারা গেছে। হ্যাঁ, এমনিভাবে শুনে তখন তো বাড়িতে যাই হোক থাকলাম, আমরা কোথাও যাইনি। পরের দিন হচ্ছে 26শে মার্চ সারা দিন গেল, কিন্তু এর মধ্যে কোনো রকমের ওই দিন 26 মার্চ শুক্রবার ছিল সম্ভবত। তো শুক্রবারে জুমার নামাজ হলো, মসজিদেও মুসল্লির সংখ্যা কম, যে কখন কি হয়। তো যাই হোক, মসজিদে আমরা নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে চলে আসলাম। এরপর ওই দিন বিকালের দিকে, শুক্রবার বিকালের দিকে ঢাকার থেকে একটা কনভয়, মিলিটারি কনভয় খুলনায় আসে, এবং তারা অনেক 50-60টিরও বেশি গাড়ি। এখন যেখানে খুলনার পাবলিক লাইব্রেরি আছে, এই ইতিমধ্যে কিন্তু খুলনায় বেশ ওই স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত হয়ে গেছে। মার্চ মাসের শুরু থেকেই স্বেচ্ছাসেবক বাহিনী তাদের ট্রেনিং শুরু হয়ে গেল, তার মধ্যে আমিও ছিলাম ট্রেনিংয়ের মধ্যে। তো সেভাবে যাই হোক হয়ে গেল। এখন তো 12ই ফেব্রুয়ারি 71 সালের 12ই ফেব্রুয়ারি আমি প্রথম যে ঢুকেছি ঘোষক হিসেবে। তারপরে 25শে মার্চ পর্যন্ত, 26শে মার্চ সকালবেলায় আমার আবার ডিউটি ছিল,
সকাল 5:30 থেকে সকাল দুপুর 12টা পর্যন্ত। তো তখন ওখানে যাওয়ার একমাত্র, এখন তো অনেক গাড়ি অনেক কিছুই ব্যবস্থা আছে, কিন্তু তখন কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে একটা জিপ গাড়ি ছিল বেতারের, ওই গাড়িতে করে ভোরবেলায় আমাদের নিয়ে যাওয়া হতো। তারপরে আমরা ওখান থেকে পরবর্তী পর্যায়ে একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে কল্লামারি ব্রিজ পার হয়ে এপারে আসলে রিক্সা পাওয়া যেত, তখন রিক্সায় করে আমরা বাড়িতে চলে আসতাম। তো যাওয়ার সময় নিয়ে যেত। তো এইভাবে চললো। কিন্তু 25শে মার্চ আমরা গেলাম না, 26ও গেলাম। 25শে মার্চ সকালে ডিউটি করে এলাম, 26শে মার্চ আর গেলাম না, যার ফলে বন্ধই থাকলো খুলনা বেতার। আমাদের কিছু অফিসার যেহেতু যারা সার্কিট হাউসে অবস্থান করছিলেন ফ্যামিলি সহ, তারা পড়ে গেলেন বিপাকে, বাইরের লোক তো, যার ফলে তারা বলে এখন আমরা কোথায় যাব, আপনারা তো আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন। তখন দুই ফ্যামিলিকে, নিউজের যিনি হেড ছিলেন উনি এবং সহকারী আঞ্চলিক পরিচালক যিনি ছিলেন, এই দুই কর্মকর্তার ফ্যামিলিকে আমরা সাথে নিয়ে গেলাম। আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলাম খুলনা, যেটা রূপসা ব্রিজের অপর পারে, ওখানে জাবুসা এবং আর একটা নাম ছিল খারাপ। ওই জায়গায় আমাদের আত্মীয় ছিল, আমরা সবাই নৌকায় করে ওখানে বসে গেলাম। তারপর থেকে থাকতে থাকলাম। প্রতিদিন সকালবেলায় উঠেই আমরা টিউন করতাম ঢাকা খুলনা, যে খুলনা কোনো কথা বলেনি, এর মধ্যে কেউ কোনো কথা বলেন নাই এই কদিনের মধ্যে, 1 সপ্তাহ গেছে। যাই হোক, ওই আমরা আত্মীয়র বাড়িতে ওই 2 জন অফিসারের পরিবার সহ সেখানে আশ্রিত হলাম। এবং সব কিছু মজার ব্যাপার হচ্ছে, মাছ মাংস থেকে কোনো কিছুই, যে কদিন ছিলাম ওখানে ওরা মাছ মাংস থেকে কোনো সবই তারা ব্যবস্থা করতো। যে বাড়িতে গেছি আমরা, অনেক বড় বাড়ি, ব্যবস্থা করতো, থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব ব্যবস্থা তারা করতো। যাক, আমরা সকালে চা খেতে খেতে টিউন করতাম ঢাকা খুলনা। একদিন এই সপ্তাহখানেক যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে খুলনা থেকে আহ্বান জানানো হচ্ছে, যারা খুলনা বেতারের ছিলেন, চাকরিরত ছিলেন, সরকারি বেসরকারি যে পর্যায়ের শিল্পী, তারা যেন 72 ঘন্টার মধ্যে, যে সময় ঘোষণা দিচ্ছে 72 ঘন্টার মধ্যে নিজ নিজ কাজে যোগদান করতে হবে, অন্যথায় তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই 2 জন অফিসার ছিলেন, আমি ছিলাম, আরও অনেক লোক ছিল। তখন সিদ্ধান্ত হলো কী করা যায়। আর যিনি ঘোষণাটা দিলেন তিনি আমাদের আরেকজন অফিসার, তাকে ধরে নিয়ে গেছে, খুঁজে পেয়ে গেছে, ধরে নিয়ে তাকে দিয়ে, এবং যারা যোগদান করবেন পুনরায় তাদের, যারা নির্ভয় করতে পারেন তাদেরকে সব রকমের সহযোগিতা দেওয়া হবে। এই কথা শোনার পরে আমরা বললাম যে তাহলে আগামীকাল সকালেই আমরা গল্লামারিতে যাব। সেই হিসেবে আসা যতক্ষণ শুধু নৌকাটা পার হলাম, নৌকায় পার হলাম, এপারে আসলাম। ওখান থেকে দীর্ঘ পথ মাঠের ভেতর দিয়ে, মাঠের ভেতর দিয়ে, আর শীতকাল ছিল তো তখন অসুবিধা হয়নি, শুকনোর সময় ছিল, বৃষ্টি ছিল না। আমরা হেঁটেই চলে আসলাম, প্রায় 8টার দিকে ওখান থেকে রওনা দিলাম, 1টা-1:30টার মধ্যে ওই গল্লামারিতে পৌঁছে গেলাম হেঁটে। তারপর ওখানে যথাযথভাবে যোগদান করলাম। আবার তখন আমাদের ওখানে সব আর্মির, পাকিস্তান আর্মির তারা দেখাশোনা করছে। তখন ওরা আমাদেরকে আইডেন্টিটি দিল, যে কখনো কেউ যদি কিছু বলে এই আইডেন্টিটি দেখাবেন। তো যাই হোক, সেভাবেই আমরা ফিরে গেলাম। ফিরে যে তার মানে ওনারাও বললেন যে ঠিক আছে, তাহলে এখানে থাকার দরকার নেই, আমরা খুলনায় চলে যাব, মানে সার্কিট হাউসে ছিল সেখানে চলে আসলাম। এইভাবে কাজ চলতে থাকলো। মানে মোটামুটি তখন থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত আমার মনে হয় সর্বোচ্চ 8 কি 9 ডিসেম্বর হবে
এই সময় একদিন সকালবেলায় আমি স্টুডিওতে অ্যানাউন্সমেন্ট করছি, সকালবেলায় 9টার দিকে, 8:30 থেকে 9টায় আমার মনে আছে। এই সময়টায় আধা ঘন্টা ছায়াছবির গান প্রচার করা হতো। তো আমি স্টুডিওর মধ্যে, আর একজন টেকনিশিয়ান আছেন ওপাশে। আমি একটা গানের ঘোষণা দিলাম, ঘোষণা দেওয়ার পরে দেখি যে গান যথারীতি বেজে গেল, কিন্তু গান শেষ হয়ে যাওয়ার পরে ওপাশে আর কেউ নাই। তো কী ব্যাপার, হয়তো কোনো বাথরুম টুম যেতে পারে। আমি বসে আছি, ওই গানটাও শেষ হয়ে গেল, তখনও কেউ নাই। তখন আমার সন্দেহ হলো ব্যাপারটা কি। আমি দরজা খুলে বাইরে বেরোলাম, স্টুডিওর বাইরে আসলাম, ওই রুমে তো নাই, এবং ডিউটি রুমেও কেউ নাই, এবং প্যাসেজ, লম্বা প্যাসেজের মধ্যেও কেউ কোথাও নাই, কোনো মানুষজন নাই। আমি আস্তে আস্তে সিঁড়ির কাছে দাঁড়ালাম, বাইরে বের হওয়া সিঁড়ি। তো ওখানে তাকালে কে যেন সামনে সর্বপুরস্কার ডব্লু টাইপের ইয়ে ছিল, বাংকার ছিল। তো ওই বাংকারে তো একজনকে হাত তুলে হচ্ছে আমাকে বলছে, তাড়াতাড়ি দৌড়ায় চলে আসেন। এমন কি তা আমি আর কিছু না বুঝে দৌড় দিয়ে বাংকারের মধ্যে চলে গেলাম। ওখানে যেয়ে শুনলাম যে এয়ার রেড হচ্ছে। 2-3 বার প্লেন ওখান থেকে চক্কর দিয়ে চলে গেছে। যদি সত্যিকারের রেডিও স্টেশনের পরে বোমা বর্ষণের কোনো ইচ্ছা তাদের থাকতো, তাহলে হয়তো আমি সহ একবারে চিরবিদায় নিয়ে চলে যেতে পারতাম। এটাই হতো আর কি। তো যাই হোক, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে তারপর ওই দিনে ওই বাংকারের মধ্যে বসে ঠিক হলো যে আর এখানে আসা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে 9 ডিসেম্বর। হ্যাঁ, 9 কি 8 কি 9 ডিসেম্বরের সম্ভবত, আমার সঠিক মনে নাই আর কি। তবে ওখান থেকে চলে আসলাম। আসার পরে আর ওই বলছিল, ওনাদের যারা হাই অফিসিয়াল ছিল তারা ফোন করে আরডি সাহেব কাছে বলছিল যে আপনারা সবাই আসেন গল্লামারিতে, এখানে আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করব। তখন ফোনটা করছেন হচ্ছে এখন একজন চার্জে ছিলেন, একজন মেজর বা তারও উপরের র্যাঙ্কের অফিসার আর কি, যে আপনারা আসেন, আমরা আপনাদের সঙ্গে মিটিং করব কীভাবে ভবিষ্যৎ কীভাবে করা যায়। তখন আরডি সাহেব ফোনে আবার ওই ল্যান্ড ফোন ছিল, তখন তো মোবাইল ছিল না, তখন ল্যান্ড ফোনে ওই ইয়ের সঙ্গে এদের বাসায় ওর ফোন ছিল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ওনাকে ফোন করেছে যে মালিক সাহেব, ওরা তো বলছে এই কথা যে বিকালবেলায় 4টার দিকে ওখানে যেতে, যে ওরা মিটিং করবে। তখন উনি আমার বলছিলেন যে, আমি সঙ্গে সঙ্গে বললাম যে আপনার কি মাথা খারাপ হয়েছে? ওখানে এখন যাওয়া মানেই আমরা কেউ ফিরে আসতে পারবো না, যারা যাবো তারা কেউ আর ফিরে আসতে পারবো না। হ্যাঁ, তো হচ্ছে না কেন আমরা কথা, স্যার আপনি এই চিন্তা মাথায় আনেন না, এখন আমরা একটাই চিন্তা, আমরা ওখানে আর যাবো না কেউ। হ্যাঁ, গেলে কিন্তু আমরা কেউ ফিরে আসতে পারবো না। কথাটা আসলে ঠিকই ছিল। তো এই অবস্থায় আমরা ওখান থেকে ফিরে এলাম। বরং শহর ছেড়ে যদি বাইরে কোথাও যাওয়ার মতো অবস্থা থাকে তাহলে চলে যান এই মুহূর্তে, আর দেরি করবেন না। তখন ওখান থেকে আমরা ওই ফ্যামিলি আমাদের সঙ্গে যারা ছিল তারা আবার আমরা নৌকার খোঁজে বের হলো, এবার জেলখানা ঘাট, যে ওই পাশে আমাদের ওপারে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, সে বাড়িতে যাব। যাই হোক, সেবারে সর্বশেষ খুলনার থেকে ওপারে সেই যে নৌকা গেছিল সেই নৌকাটা আমাদের ছিল। এরপরে আর কোনো নৌকা পার হয়নি ওই 16ই ডিসেম্বর পর্যন্ত। এগুলো ডিসেম্বরের কথা বলছি সব। আচ্ছা, রেডিওর অনুষ্ঠান কি এই সময় বন্ধ ছিল? এরপর 9 ডিসেম্বর থেকে একেবারে টোটালি বন্ধ ছিল এই সময়। ওই রেডিও ভাঙলো কবে? 8 কি 9 তারিখ থেকে বন্ধ হলো, আর চলে নাই, আর চলছে দীর্ঘদিন পর, অর্থাৎ এরপরে 1973 সালে তখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসছেন। তো বঙ্গবন্ধু ভাইয়ের একটা বাড়ি ছিল আমাদের রেডিও সেন্টারের কাছাকাছি। এইভাবে 15ই ডিসেম্বর
গেল, তখন ওই আকাশে এরোপ্লেন চলছে, উড়ছে, আর লিফলেট ছাড়া হচ্ছে তাদেরকে, পাকিস্তান আর্মিকে বলা হচ্ছে যে আপনারা আত্মসমর্পণ করেন। হ্যাঁ, আমরা তখন সব বাড়ির কাছে একটা, যেখানে ছিলাম তার পাশে একটা বড় মাঠ ছিল। তো ওই মাঠে আমরা অসংখ্য লোক, ওই এলাকার সব লোক দেখছে যে প্লেন ঘুরছে আর ওই লিফলেট ছাড়ছে। মানে এই প্লেন হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের প্লেন, মানে ইন্ডিয়ান প্লেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের তারাই এই পদক্ষেপটা নিয়েছে। তাদেরকে বারবার বলা হচ্ছে যে আত্মসমর্পণ করেন, না হলে আপনাদের উপর গুলিবর্ষণ করা হবে। তো যাই হোক, এরপরে ওই মাঠে থাকতেই আমরা ঢাকা রেডিও থেকে শুনলাম যে তারা আত্মসমর্পণ করছে, এবং তখন তো টেলিভিশন ছিল না, দেখাও যায় না, এবং ওটা শুনেও বুঝতে পারলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে ওখানে ব্যবস্থা করা হচ্ছে তাকে ওই আত্মসমর্পণের করা। এরপরে হলো কি, এই যে 15ই ডিসেম্বর এই দিন তারা যাওয়ার আগে কিন্তু যে স্টুডিও ভবন, তারপরে ওখানে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত মেশিনারি ছিল সব তারা নষ্ট করে গেছে। একবারে ওখানে ডিনামাইট চার্জ করে সব নষ্ট করে গেছে। শুধু বিল্ডিংটা আছে কোনো অবস্থায়, কোনো কিছুই ছিল না, মেশিন পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে। তো ওই অবস্থায় আর হলো না। তারপর তো বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে মোটামুটি যেসব নির্দেশনা ছিল, তখন একটা নিরালার কাছে ওখানে একটা বাসা, 3তলা বিল্ডিং ভাড়া দিয়ে সেখানে আবার নতুন করে বাংলাদেশের রেডিও, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান, মানে অফিসিয়াল কার্যক্রম শুরু হয়। কিন্তু স্টুডিও তখন আর কোনো প্রচার ছিল না। তো 72 সাল গেল, 73 সালে এর মধ্যে পাকিস্তান থেকে, কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু চলে আসছেন। 10ই জানুয়ারি ছিল না, 10ই জানুয়ারি ছিল, উনি চলে আসেন। তারপরে উনি খুলনায় ভাইয়ের বাড়িতে মানে খোঁজখবর নিতে আসছিলেন যে কে কেমন আছে এই অবস্থার মধ্যে। তো উনি এখানে ছিলেন। আমিও ওনার দুই ছেলে আর এক মেয়ে, ওনার ভাইয়ের এই 3জনকে আবার বাসায় পড়াতাম। আমি তখন সবে ডিগ্রিতে অংশ নিচ্ছি। এই সময় আমাকে একজন ওইখানে পড়াবার জন্য, তাদের পড়াবার জন্য ঠিক করে দিল। আমি ওখানে পড়তে যাই। তো এই অবস্থায় আমাদের একজন অফিসার ছিলেন, শামসুর আলী বিশ্বাস নাম করে। তো ওনার আবার ভগ্নিপতি ওই বঙ্গবন্ধুর ছোটো ভাই। তো উনি আমাকে বলছিলেন কি যে বঙ্গবন্ধু কিন্তু ওখানে আসবে, আপনি খোঁজ রাখেন, বঙ্গবন্ধু আসলে আপনি বঙ্গবন্ধুর কাছে তুলে ধরুন। ইতিমধ্যে কিন্তু আমরা পেপারে দেখছি, বাংলাদেশ হওয়ার পরে, যে বরিশালে খুলনা বেতার আর খুলনায় কাজ করবে না, বরিশাল নতুন করে বেতার কার্যক্রমের শুরু হয়ে গেছে, এখানে আর নতুন করে খুলনাতে কিছু হবে না। তো এখানকার যারা সাংবাদিক সমাজ ছিল তারাও আমাদের সঙ্গে, আমরা রাস্তায় করছি, ওই পোস্টার করছি, তারপর তার বিভিন্নভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে খুলনার বেতার থাকবে। হ্যাঁ, এর মধ্যে হঠাৎ করে আমি সকালে পড়াতে গেছি, দেখি যে গেটে আর্মি পাহারা দিচ্ছে। তো আমি গেলাম, প্রথমে চিন্তা করলাম যাবো কি যাবো না, তারপরে চিন্তা করলাম এখন তো বাংলাদেশ, এখন তো আর ইন্ডিয়ান আর্মি নাই, পাকিস্তান আর্মি নাই। তো আমি কাছে কাছে গেলাম, বললাম যে তারপরে আপনি কে? আমি বলছি যে আমি বাচ্চাদের পড়াই। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি তুমি ভিতরে গেলাম, ভিতরে যে খবর নিয়ে এলাম, তো বলো অনুমতি পাওয়া গেল আর কি। ভিতরে গেলাম, উনি শেখ আবু নাসের, যার নামে এখন নাসের হসপিটাল। তো সেই উনি চলে আসছেন, ওনার একটু পায়ে সমস্যা ছিল, যার ফলে একটু লাঠি ভর দিয়ে হাঁটতেন একটু খোড়ায় খোড়ায়। তো ওইভাবে উনি আসলেন, গেটের কাছে এসে বললেন যে আমাদের গৃহশিক্ষক, আপনি ছেড়ে দেন। আমি ভিতরে গেলাম,
তো যে ঘরের ভিতরে ঢুকবো ওদের পড়াতে, সে বারান্দায় এজি চেয়ারে শেখ মুজিবুর রহমান বসে পাইপ টানছেন। আমি সালাম দিলাম, আর উনি আমাকে পরিচয় করে দিলেন, ভাই ওই হেলাল মেনার টিচার, বড় ছেলের নাম ছিল হেলাল, যিনি পরে এমপি হয়েছিলেন, আর আরেকটা ছিল জুয়েল, সেও এমপি হয়েছিল। তো এইভাবে মোটামুটি তো উনি বললেন যে হ্যাঁ তা খুব ভালো, তো খুব ভালো, তা কি খবর টবর কি, দেশের খবর কি, তোমরা তো অনেক কিছুই জানো, রেডিওর মানুষ, একটু রসিকতা করে বলতেছিলেন। আমি বললাম যে আমরা খুব বিপদের মধ্যে আছি। কীরকম? বললাম যে এই অবস্থা, এখন খুলনা বেতার তো থাকছে না। তখন উনি যেহেতু অ্যালার্ম দিয়ে পাইপ হঠাৎ করে সোজা হয়ে ওঠেন। কেন? কার কার নির্দেশে? কার নির্দেশে খুলনা বেতারে যন্ত্রপাতি খুলনায় আসবে না, কে বলেছে? এখন যে আমার শোনা যাচ্ছে, আমরা পেপারে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা ফিরে আমি খোঁজ নিয়ে দেখছি কি আসল কি ঘটনা কি। তো উনি ঢাকা চলে যাওয়ার পরে আমরা কয়েকদিনের মধ্যেই, না উনি ওখানেই বলে গেছিলেন খুলনা বেতার খুলনায় থাকবে, দরকার হয় বাংলাদেশের জেলায় জেলায়, এই কথা বলছিল। আঙ্গুল নাচায় বলছিল যে বাংলাদেশ প্রয়োজন হলে বাংলাদেশের সবকটা জেলাতে রেডিও সেন্টার থাকবে, খুলনায় থাকবে। তো এই খুব খুশি হলাম শুনে। তো উনি তারপর বললেন যে তো দেশের কি কোথায় কী অবস্থা আছে, আমি সবই আসলাম, আল্লাহ আমাকে ফেরত নিয়ে আসছে আর কি। তো আমি খোঁজ খবর নিয়ে দেখি কোথায় কী করা যায়। তো উনি চলে যাওয়ার পরে 1 মাসের মধ্যে রংপুরে একটা ট্রাকের পরে 1 কিলোওয়াটের ট্রান্সমিটার ছিল, ওইটাই তখন ছিল, আর কোথাও কোনো কিছু ছিল না। তখন উনি ওই ঢাকায় যেয়ে ওই ব্যবস্থাটা করছেন আর কি, রংপুরে আছে এটা, ওইটাকে ইমিডিয়েটলি খুলনা পাঠায় দাও। চলে আসলো। আর 1 জানুয়ারিতে 73 সালের 1 জানুয়ারিতে ওইটা ওপেনিং হলো 1 কিলোওয়াটের খুলনা বাংলাদেশ বেতার খুলনা। আর সেই বাংলাদেশ বেতার খুলনা 1 কিলোওয়াট ট্রান্সমিটারের প্রথম ঘোষক আমি। তো সেখান থেকে শুরু হলো। এরপরে তো আস্তে আস্তে আরও ওই যে যন্ত্রপাতি এলো, সেটা ওখানে আর গেল না, এটা চলে গেল আলাদা, মানে একটা কমিটমেন্ট ছিল। আগের ওই যখন ছিল বেসরকারিভাবে ছিল, তখন সেই সময় একটা কমিটমেন্ট ছিল শেখ মুজিবুর রহমানের। এরা ধরছিল যখন মিটিং করতে আসছিল যশোরে আমরা কি পেলাম, আমাদের যশোরে একটা রেডিও সেন্টার দিতে হবে। এখন তো জেলায় জেলায় তো আসলে রেডিও সেন্টার হয় না। তো যশোরবাসীকে মানে শান্ত করছিল এই কথা বলে যে ঠিক আছে আমরা রেডিও সেন্টার দিচ্ছি। আর যশোরবাসীও জানেন মানে যে হ্যাঁ যশোরের মধ্যে হয়েছে বেতার, কিন্তু বেতার যে আসলে খুলনা, ও কোনোদিন বাংলাদেশের বেতার যশোর হবে না, এটা তার অনেকে বোঝে নেই। ওই ট্রান্সমিটিং স্টেশনটা ওখানে করা হবে, সেইভাবেই ওখানে এখনো পর্যন্ত চলছে। আচ্ছা, 1973 সালের 1 জানুয়ারি আপনি নতুন যখন পথ চলা শুরু হলো, আপনি প্রথম ঘোষক হিসেবে কাজ শুরু করুন। এরপর আস্তে আস্তে অডিশন নিয়ে এ পর্যন্ত অনেক অনেক ঘোষক ঘোষিকা আসছে গেছে। আচ্ছা, এবং এখন আছে। আপনি এর ভিতরে কি স্টাফ অ্যানাউন্সার তো আপনি ছিলেন? আপনি স্টাফ স্টাফ, অ্যানাউন্সার? হ্যাঁ, আচ্ছা, সেই কথাটা একটু নিয়ে আসি আমরা। ওই দেশ স্বাধীন হওয়ার পরেই আমাদের যে সহকারী আঞ্চলিক পরিচালক ছিলেন আব্দুল মালিক, তো ওনার আরেকজন উনি তখন ডেপুটি ডিরেক্টর ছিলেন না, সহকারী আঞ্চলিক পরিচালক আরেকজন আসলেন, ওনার নাম ছিল নামটা কি ভুলে গেলাম আমি, মনে নেই। উনি একদিন আগে ডাকলেন। ইতিমধ্যে কিন্তু আমরা ওই আগে যে ভাড়ার বাড়ি ছিল নিরালার কাছে, ওইটা ছেড়ে বয়রাতে নতুন বেতার ভবন তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে চলে আসছি, এখানে কাজ শুরু হয়ে গেছে। তো আপনার উনি তখন আমি মূল বলছি, ওই সময় শুরু হয়নি, তখন ওই জায়গা নেওয়া হয়েছে,
এবং ওখানে একটা ঘর ছিল, বিল্ডিং ছিল, একতলা বিল্ডিং ছিল, বেশ অনেকগুলো রুম, তার মধ্যেই অফিস চলছে। তো ওই আরেকজন যিনি সহকারী আঞ্চলিক পরিচালক ছিলেন, উনি আমাকে একদিন ডাকছেন, ডেকে বলছে আপনি স্টাফ আর্টিস্ট হবেন। স্টাফ আর্টিস্ট হওয়ার বিষয়টা কি আমি ঠিক জানলাম, বুঝলাম না। তো বলছে যে এরকম সরকারিকরণ, উনি এক কথাই বললেন সরকারিকরণ। আমরা সরকারিকরণ তো অবশ্যই হতে চাই। তো তাহলে আপনার পার্টিকুলার্স কাগজ আগায় দিল, এখানে লিখে দেন। পার্টিকুলার্স লিখে দিলাম, দেওয়ার পরে উনি মোটামুটি আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরেই জানলাম যে জুন থেকে না পয়লা জুলাই থেকে তখন স্টাফ আর্টিস্ট, নিজস্ব শিল্পী স্টাফ আর্টিস্ট হিসেবে আমার নিয়োগ পেলাম বেশ কয়েকজন। এখনও যারা সঙ্গীত পরিচালক হিসেবে আছেন শেখ আলী আহমেদ, তারপর আরও অনেকে মারা গেছেন, তারা এখনও জীবিত নাই। তার একসঙ্গে আমরা 8-10 জন স্টাফ আর্টিস্ট হলাম। আচ্ছা, এরপর থেকে আপনি কত সাল পর্যন্ত একটানা কাজ করলেন সরকারিভাবে? সরকারি একটানা কাজ করলাম 6 জুন পর্যন্ত। আমার বয়স হিসেবে 59 বছর বয়স। এরপরে অবশ্যই 2 বছর বাড়তি হয়ে গেছে, কিন্তু সেটা আমি পাইনি। 59 বছর বয়স হলে 1906 সালের জুন মাসের 9/6/2006 আচ্ছা, এই পর্যন্ত 2006 সালের 9 তারিখে আমি অবসরে যাই। আচ্ছা, আর এর ভিতরে আপনি কোন কোন ধরনের অনুষ্ঠানগুলোকে এখনো খুলনা বেতারের সাথে থেকে বা কাজ করেছেন? অনেক অনুষ্ঠান করতে হয়েছে, এর ভিতরে আপনার স্মৃতিতে আছে খুব বেশি পরিমাণে যেগুলো এখনো আপনাকে নাড়া দেয়, এখনো মনে পড়ে এই সময়টিতে এসেও? অনুষ্ঠান ঘোষক হিসেবে তো অনেক কিছুই করতে হতো। ওই সময় কর্তৃপক্ষ চাইলো, এবং ওই সময়টা পরপরই বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মানে গৌরবময় দিনগুলো ছিল। নতুন নতুন অফিসাররা আসলেন, তারা নতুন নতুনভাবে চিন্তাভাবনা করলেন। তো ফ্যামিলি প্ল্যানিংয়ের পরিবার পরিকল্পনা বিষয়ক একটা অনুষ্ঠান করলেন। উনি তখন ওনার নাম ছিল মুজাম্মিল হক, না, আগে আরডি ছিলেন মফিজুল হক, প্রয়াত মফিজুল হক। উনি একবারই করলেন, বেশ কিছু নতুন অনুষ্ঠান শুরু করার কথা বললেন, আমাদের সাথে মিটিংয়ে ডাকলেন, এবং আমরা এইভাবে আপনাদের দ্বারা সেই অনুষ্ঠানগুলো পরিচালিত হবে। তো সেখানে হলো ছোট পরিবার নামকরণ করা হলো। সেই ছোট পরিবারে উপস্থাপনা মানে পরিচালনা করবেন হামিদুর রহমান। আর আমাদের আরেকজন অ্যানাউন্সার ছিল, আমার পরে আসছিল অনেক পরে, সৈয়দ আব্দুল মতিন, খুব ভালো অ্যানাউন্সার ছিল। তাকে দেওয়া হলো কৃষি বিষয়ক অনুষ্ঠান, চাষাবাদ। তো এইভাবে দুজনকে আমরা এসে দিল। আরও অনেক নতুন অনুষ্ঠান সেই সময় তৈরি হয়। তো এই ছোট পরিবার আমি পরিচালনা করতাম, তাদের অংশগ্রহণকারী ছিল 2-3 জন। তার মধ্যে হাসিনা রহমান, উনি ছিলেন হাসুবু নামে, এবং আর একজন ছিলেন আকরামুজ্জামান, উনিও তো প্রয়াত, উনি ছিলেন সুন্দর আলী নামে। তো এই অনুষ্ঠানটি 22 বছর আমি একাধারে এটা পরিচালনা করছি, এবং অনুষ্ঠানটা পরিকল্পনা সব কিছুই আমার ছিল। 22 বছর চলছে এটা। এবং যেটা আমার সবচেয়ে স্মরণীয় বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানটি সবচেয়ে বেশি সময় ধরে আমি করছি। এর পরবর্তীতে আরও অনেক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি আমি, কিন্তু তার ভিতরে চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান, লিপিকা নামে একটি অনুষ্ঠান ছিল, চিঠিপত্রের জবাব, শ্রোতাদের চিঠিপত্রের জবাব দেওয়া হতো। তো এটাও আমি প্রায় 12 থেকে 15 বছর আমি এই কাজটা করছি, এবং আমার অবসরের পরেও এটা আমি কন্টিনিউ করছি। এটা অন্তত 15-16 সাল পর্যন্ত। তারপরে আমি, এবং এখনো পর্যন্ত মাঝে মাঝে কর্তৃপক্ষ আমাকে ডাকলে কোনো অনুষ্ঠানের জন্য ডাকেন, এবং যাতে সে অনুষ্ঠান অংশ নেই এখনো।
আচ্ছা, এখনো পর্যন্ত এই যে 2026 সালে আমরা নতুন বছর শুরু করলাম, তো এই সময়টিতে এসেও আপনার কণ্ঠস্বরকে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আমাদের দর্শকরা যারা রয়েছে তারা তো দেখছে এবং শুনছে। এখনো এই কণ্ঠস্বরের বেসটা ধরে রাখা বা এত স্পষ্টভাবে কথা বলা, এর মূলে কি রয়েছে এবং কণ্ঠস্বরকে ভালো রাখার জন্য আপনার দীর্ঘ সময়ের পথ চলা থেকে আপনি কি নির্দেশনা দেবেন? এর আমার ধারণায় যেটা আসে সেটা হচ্ছে একাগ্রতা, যে আমি এই কাজটা করছি সেটা একটু মানে এক মনে এটা করতে পারছি, বিশেষ করে এক মনে এটা। আর মানসিকভাবে যদি যখন ধারণা করা যে আমি কোন বিষয়ের উপর অনুষ্ঠান করছি, সেই বিষয়টি বিষয়ের মধ্যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে ঢুকে যেতে হয় মানসিকভাবে। আমি তো রাত্রে ঘুম ভেঙে গেলেও, অনেক সময় ঘুম ভেঙে গেলেও আমি চিন্তা করতাম যে কালকে আগামীকাল অনুষ্ঠানটা কী করব, কোনভাবে করব, সে পরিকল্পনা করতাম আমি। আচ্ছা, এবং এখনো পর্যন্ত যে অনুষ্ঠান শুনি মাঝে মাঝে, সবসময় শোনা হয় না, তাতে আমরা দেখি যে পরিকল্পনাবিহীনভাবে এখন অনেক অনুষ্ঠান করা হয়, যেটা আদৌ রেডিওর ক্ষেত্রে কাম্য না আমি মনে করি। সেজন্য যে অনুষ্ঠানই করুন না কেন, যে ধরনের অনুষ্ঠান হোক না কেন, তার ভিতরে একাত্মতা এটা বেশি প্রয়োজন বলে মনে করি। বর্তমান যে তরুণ প্রজন্ম বা যারা রেডিও বা সাংস্কৃতিক কর্মী হিসেবে আসতে চায় সাংস্কৃতিক জগতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? খুবই তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে ওই একটু আগে যে কথা বললাম, যে কাজটি আমি করতে যাব সেই কাজটির জন্য আমি উদ্দেশ্য কি, তার পরবর্তীতে কীভাবে আমি এগোতে পারবো বা লক্ষ্যে সেই লক্ষ্যটা স্থির করা। যারা নতুন আসবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনি যদি ঘোষণাই করতে চান তাহলে ঘোষণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন। আর যদি ওখানে উপস্থাপনা করতে চান, উপস্থাপনা এবং ঘোষণা কিন্তু দুটো ভিন্ন জিনিস, একই জিনিস না। যদি আমরা বলি যে ঘোষক এবং উপস্থাপক সব একই, কিন্তু না, আমার মতে ঘোষণা এক জিনিস আর উপস্থাপনা এটা আলাদা একটা জিনিস। অনেক ধন্যবাদ আপনাকে আঙ্কেল। এবার আমরা আন্টির কাছে যাব। আন্টি, আপনার সেই না বলা কথাগুলো আজকে আমরা আবার শুনতে চাই। এবার আপনার কাছে জানতে চাওয়া যে আপনি খুলনাতে চলে আসলেন, ভর্তি হলেন, এরপর আপনার বিয়ে হয়ে গেল, আপনি রেডিওতে যুক্ত হলেন 1976 সালে। আচ্ছা, তারপর রেডিওর সাথে পথ চলাটা কেমন ছিল আপনার 76-এর পরে? খারাপ ছিল না, ভালোই ছিল। বা এখনো আমাকে খুব টানে রেডিও, আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কারণ আমি একদিন কলেজে যাবো বিধায় আমি গোসল করে এসে রেডি হচ্ছি, তখন রেডিওর পিয়নও ছিলেন মমতাজ উদ্দিন সাহেব। উনি আমার বাসায় ফোন করলেন, বললেন ভাই আপনি কী করছেন? বলছে আমি কলেজে যাব, রেডি হচ্ছি। কলেজে যাবেন, রেডি হচ্ছেন, একটু রেডিও দিয়ে অফিস দিয়ে ঘুরে যান না, একটু আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তখন এই নূরনগর বেতার ভবন, ওনারা তখন মানে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করছেন। আমি গেলাম, ওনার ওখানে বসলাম। উনি বললেন চাকরি করবেন? হ্যাঁ করব। চাকরি বলতে তখন একটা অন্যরকম ছিল। হ্যাঁ করব। ঠিক আছে, আপনি যান, বাসায় যান, কলেজে যেতে দরকার নাই, কালকে বিকেল 4টের সময় আপনার বাসায় গাড়ি যাবে, আপনি রেডি থাকেন। এই আমার চাকরি হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, কোন পদে আপনি চাকরি প্রথম পেয়েছিলেন? সর্বপ্রথমে আমি তখন তো আমি এমনি তো অনেক ছোটই ছিলাম, বুঝতাম কম। তখন ওই নিজস্ব শিল্পী, ঠিক আছে হই, এইভাবে আমি চাকরি পেলাম। তারপর কণ্ঠ দেওয়া শুরু হলো কবে থেকে আপনার রেডিওতে? কণ্ঠ কবে থেকে দেওয়া হলো ওটা আমি সঠিক করে বলতে পারবো না, কিন্তু যেদিন প্রথম কণ্ঠ দিয়েছিলেন সেদিন কেমন লেগেছিল? কেমন যায় একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল যে আমি কি কথা বলছি, আমার এই কথাটা কি অগণিত লোক শুনছে, এরকম একটা ভাব আমার ভিতরে উদয় হয়েছিল। তারপরে আমি এই অ্যানাউন্সমেন্ট করতে করতে
তখন রেডিওতে একটা অনুষ্ঠান ছিল বাচ্চাদের জন্য, কল্লোল। সবাই প্রপোজাল দিল, কল্লোলের পরিচালিকা অ্যাবসেন্ট নেই, আপনি করেন। ওকে, আমি করলাম, শুরু করলাম। অনেক দিন করেছি কল্লোল। কল্লোলটা আমার ভীষণ ভালো লাগতো। আচ্ছা, এরপর আর কোন কোন অনুষ্ঠানের সাথে কাজ করার সুযোগ হ্যাঁ, হয়েছে? কল্লোলের পাশাপাশি আমি যুব সমাজের জন্য অনুষ্ঠান যুব সম্ভার পরিচালনা করেছি। তারপরে মহিলাদের জন্য একটা অনুষ্ঠান ছিল ঘরোয়া ঘরোয়া উপস্থাপনা করেছি। এবং সর্বশেষে যেটা করতাম ছোট পরিবার, ছোট পরিবারটা আমি করেছি শুভ চরিত্রে। এটাও আমাকে খুব বেশি আনন্দিত করতো, ভালোই লাগতো। এই যে বেতারের সাথে পথ চলতে গিয়ে, বেতারের সাথে পথ চলতে গিয়ে আঙ্কেলের সাথে পথ চলা, নাকি আঙ্কেলের সাথে পথ চলতে গিয়ে আপনার বেতারের সাথে পথ চলা? আঙ্কেলের সাথে পথ চলতেই বেতারে পথ চলা। মানে আমাদের বিয়ে হয়েছিল, আমি রেডিওতে গেছি, আর তখন আমার মেয়েটার 1 বছর বয়স, অতএব অনেক পরে। অর্থাৎ আঙ্কেলের মাধ্যমেই আপনার, আঙ্কেলের পরপরই আপনি হচ্ছে রেডিওতে গেলেন। এই যে দুইজনের একটা, আমরা জানি যে এই জায়গাটাতে বিশেষ করে মিডিয়া জগতে দুজন একসাথে কাজ করতে গেলে মনোমালিন্য হয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। সেই জায়গাটা থেকে কিভাবে উতরে এতটা পথ চলছেন এখনো পর্যন্ত একসাথে? আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমাদের মধ্যে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা প্রথমেও যেমন ছিলাম, এখনো সেমনিভাবেই চলে যাচ্ছে। এর মূল মন্ত্র কি? অ্যাডজাস্টমেন্ট। সবাইকে একটু সহনশীল হতে হয় এবং বুঝতে হয় যে সে কী চাচ্ছে, এবং তাকেই বুঝতে হয় আমি কি দিতে চাচ্ছি। এটা আমাদের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি, আর মনে হয় বাকি জীবনে হবেও না। এটা আমি জোর করে বলতে পারি। দুজনে একসাথে অনেকগুলো অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন একই সাথে বসে। সেই সময়ের কোনো উল্লেখযোগ্য স্মৃতি মনে পড়ে কিনা? মনে তো অবশ্যই পড়ে। বিশেষ করে সে যখন ওই চিঠিপত্রের জবাবটা দিত, আমি প্রশ্ন করতাম, সে উত্তরটা দিত। এ একটা মজার ব্যাপার ছিল। আর ছোট পরিবার যখন করতাম, তখন আমার হাজব্যান্ডকে আমার ভাই বলতে হতো, হামিদ ভাই। অনেকে খুব মজা পেত এটা নিয়ে, এবং সে আমাকে ডাকতো হাসুবু। এটা একটা মজার ব্যাপার, এটা নিয়ে অনেকেই খুব মজা হতো আমাদের। আগে যখন অনুষ্ঠান করতেন তখন রেডিওতে মানে প্রাণ ছিল বলা হয় থাকে, আপনাদের অনুষ্ঠানগুলো প্রাণ ছিল। এখন অনেক সময় অনুষ্ঠান শুনলে কেমন প্রাণবন্ত মনে হয় না। এই দুইটা অবস্থার ভিতরে পার্থক্য কেন হয়েছে বলে আপনি মনে করেন? এটা পার্থক্যটা এটা নিজেদের মনোমানসিকতার ব্যাপার একটা আছে, অর্থনৈতিক ব্যাপারও একটা আছে। হ্যাঁ, পারিপার্শ্বিক চাপে অনেকে হয়তো অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারে না, বলতে পারে না। কিন্তু আমাদের সময় তখন সেরকম ছিলও না, আর নিজেদের মধ্যে এখনো সেরকম নেই। এটা ভালো লাগে। খুলনাতে আপনি এই যে এত স্পষ্ট করে কথা বলছেন, আপনি যখন নওগাঁতে ছিলেন, নওগাঁর তো একটা আলাদা ভাষা আছে, ওদের ভাষার অ্যাকসেন্ট আছে। আপনি কি যখন মোল্লারহাট থেকে চলে গেলেন তখন ওইখানে যে কি ওই ভাষার সাথে আপনি অ্যাডজাস্ট করে নিয়েছিলেন, নাকি এমনি সেই শুদ্ধ ভাষাই কথা বলতেন ওখানে নওগাঁতে? ওখানে নওগাঁতেও শুদ্ধ ভাষায় কথা বলতাম। আমি তো তখন অনেক ছোট ছিলাম, আমার তখন 4 বছর বয়স। এই সময় আমরা নওগাঁয় চলে যাই, সেখানেই আমার বেড়ে ওঠা। ওইখানে ভাষা আপনাকে কোনো ধরনের প্রভাব ফেলেনি? না, তবে অনেকে বলতে, কিন্তু যদি খুলনায় যখন থাকলাম যখন, এখন হঠাৎ করে কোনো কথা বললে অনেকে জিজ্ঞেস, এই তুমি এরকম করে কথা বলছো কেন, তুমি তো নওগাঁর কথা বলতে, এরকম কথা বলছো কেন, এরকম শুনতেও হয়েছে আমাকে। আচ্ছা, আমরা জানি যে আপনার যে সময়টা 1973 বা 74 বা 76 সাল, ওই সময়ে নারীদের জন্য কণ্ঠ দেওয়া রেডিওতে বা বাইরে কাজ করা, এটা কি খুব বেশি কঠিন ছিল, নাকি এখন এই সময়টাতে দাঁড়িয়ে মনে হয় যে এখন বেশি কঠিন মেয়েদের জন্য বাইরে কাজ করা? এটা মন মানসিকতার ব্যাপার। যে নারী বা যে মেয়েটা কণ্ঠ দেবে, বাইরে কিছু কাজ করবে, তার উপরে ডিপেন্ড করে, এবং তার পরিবারের পরে, তার পরিবার তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এটার পরে। তো আমি সে সময়ে কোনো অসুবিধা ফিল করিনি। আমার পরিবার আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে এখনও তো। কারণ আমি জানি, কারণ আমার মেয়েটা সেও চাকরি করে, এই জন্য বুঝি যে আমার মেয়েটা চাকরি করে, আমার জামাই তাকে যথেষ্ট হেল্প করে। আচ্ছা বাবা, তুমি অনেক কিছুই পেয়েছো,
উল্টে মেয়ে বলে না বাবা তোমাকে অনেক সাপোর্ট দেয়। আমি বলছি, মা আমার জামাইও তোমাকে অনেক সাপোর্ট দেয়, এইটা আর কি। আচ্ছা আঙ্কেল, আপনি আন্টিকে নিয়ে আজকে এই অনুষ্ঠানে আন্টিকে কি বলতে চান, যে কথা এখনো কোনোদিন বলেননি? এরকম কি কোনো কথা আছে কিনা? না, কঠিন প্রশ্ন, কিন্তু সহজ করে বলতে হবে। তো তো আসলে হচ্ছে কি, দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যেভাবে চলে আসছি, সেই একইভাবে মানে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতে চাই। আর এই ব্যাপারে আমি আমার সহধর্মিনীর সহযোগিতা পাবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ তোমাকে। আন্টি আঙ্কেলকে কি বলতে চান? আমি আর কি বলবো, এই যেভাবে চলছি এভাবেই আল্লাহ আল্লাহ করে বাকিটা জীবন যেন কাটিয়ে দিতে পারি, এই। আচ্ছা এই যে আমরা অনুষ্ঠান যখন কথা বলছিলাম, আঙ্কেল অনেকগুলো বিষয়, অনেকগুলো শব্দ হয়তো খুঁজছিলেন, কিন্তু পাশ থেকে আপনি বলে দিচ্ছিলেন কিছু কিছু শব্দ, যে এটা এখানে হয়তো বেশি সাজুজ্য মনে হবে। এই যে যে দুজনের মেলবন্ধন, অ্যাডজাস্টমেন্ট, এটা কি থাকতে থাকতে তৈরি হয়েছে নাকি এমনি চলে আসে? থাকতে থাকতেও তৈরি হয়েছে এবং চলেও এখন আসে। এমনি চলে আসে, এখন এমনিই চলে আসে। কারণ মানুষ তো অভ্যাসের দাস। যা এতদিনের কম দিন না, অনেক সেই দিন তো। 1971 সালের 12ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত কত বছর, অনেক বছর, তাই না? আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্টি যারা দেখছে এবং শুনছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি বলতে চাই যে পুরুষ হোক মহিলা হোক, সবাইকে অ্যাডজাস্ট করার একটা মানসিকতা থাকতে হবে। কে কি বললো, কে কি করলো, এটা না, সেটাকে নিজের মধ্যে গ্রহণ করার মতন ক্ষমতা থাকতে হবে এবং মেনে নিতে হবে। রেডিও, টেলিভিশন এগুলো মূলত যারা দেখেন বা শোনেন, তারা বিনোদনই খোঁজেন এর ভিতর থেকে। তো যদি কোনো রেডিওর অনুষ্ঠান শুনে, দেখা যায় না কিন্তু শুনে অনেকের চোখে পানি আসে, অনেকে কেঁদে ফেলেন, আবার টেলিভিশন দেখেও অনেকে কাঁদেন। তো এক্ষেত্রে দেখা এবং শোনা দুটো ভিন্ন জিনিস হলেও যোগসূত্র কিন্তু একই, আমার কাছে মনে হয়। যে ওখানেও বিনোদন, এখানে কথা শুনেই তার ভালো লাগছে। তবে শ্রুতি নির্ভর তো, এটা শোনার পরের সব কিছু নির্ভর করতে হয়। সেই হিসেবে বলবো যে টেলিভিশন যে সহজে যে বিষয়টা জানানো যায় বা শেখানো যায়, দেখানো যায়, বেতারে কিন্তু অতটা সহজভাবে করা যায় না। তাই যারা বেতারের অনুষ্ঠান শোনেন, তারা আমি অনুরোধ করব যে অনুষ্ঠান শোনেন না কেন, সেটা যেন একটু আন্তরিকতার সঙ্গে শোনেন, যে বুঝতে চেষ্টা করবেন যে কী হচ্ছে, তাহলে আপনি সব উত্তর পেয়ে যাবেন আশা করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের এই পথ চলা আরও দীর্ঘদিন হোক। আপনাদের কাছ থেকে আমরা আরও শুনতে চাই, জানতে চাই, সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের দোয়া কামনা করি আমরা, আপনারা দোয়া করবেন আমাদের।